বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার নিয়ে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী। হস্তান্তর করবেন ১০০ ঘর। যোগ দিবেন জনসভায়। সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বেপরোয়া গতি প্রতিদিনই কেড়ে নিচ্ছে জীবন। ৫ বছরে ৩০,০০০-এর বেশি সড়ক দুর্ঘটনা, প্রায় ৩৩,০০০ জনের প্রাণহানি। আইনের কঠোর প্রয়োগ ও দায়ীদের শাস্তির আওতায় আনার তাগিদ। দীর্ঘদিন ধরে অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স। জরুরি সেবা সংকটে উদ্বেগ। দুর্ঘটনায় প্রাণ বাঁচাতে স্থায়ী মেডিকেল সেন্টার স্থাপনের দাবি। এবং যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার দাবি ইরানের। সংঘাত শেষ করতে আশাবাদী ট্রাম্পও। হরমুজ প্রণালী ঘিরে ফের উত্তেজনায় কাটছে না অনিশ্চয়তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় ত্রাণ বিতরণ ও নবনির্মিত ১০০ ঘর হস্তান্তর করবেন তিনি। দলীয় প্রধানের সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বঙ্গোপসাগর উপকূলে বেড়িবাঁধ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৮ লেনে উন্নীতিকরণ সহ চট্টগ্রামের উন্নয়নে বড় ধরনের সুখবরের অপেক্ষায় চট্টগ্রামবাসী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ জুড়ে চট্টগ্রামে বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দির পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রায় ২৬,০০০ ঘরবাড়ি, যার ক্ষতির পরিমাণ প্রায় ১,৫০০ কোটি টাকা। এমন বাস্তবতায় বন্যা দুর্গতদের দেখতে ৯ আগস্ট রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামার জন্য উত্তর চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে প্রস্তুত হেলিপ্যাড। দুপুর ১২টায় একই সৈকতে সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। তৈরি হচ্ছে মঞ্চ। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী আসবে, বিশেষ করে আমাদের চাওয়া আমাদের স্থায়ী একটি মজবুত বেড়িবাঁধ। পরে বাঁশখালীতে বন্যায় গৃহহারাদের হস্তান্তর করবেন ১০০ নতুন নির্মিত ঘরবাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং আমরা ১০০ ঘর, যাদের ঘর ভেঙেছিল, মানে পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাদেরকে ১০০ ঘর করে দিচ্ছি। তো ঘরের চাবি হস্তান্তর করবেন। বাঁশখালী থেকে দুপুরে হেলিকপ্টারে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে নামবেন প্রধানমন্ত্রী। প্রস্তুতি চলছে হেলিকপ্টারের মহড়ার। সেখান থেকে বাবুনগর মাদ্রাসা ও হাটহাজারী বড় মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। আমাদের নেতাকর্মীরা ওনার এই উপস্থিতিতে চাঙ্গা হবে এবং আমাদের সাংগঠনিক ভিত আরও বেশি মজবুত হবে বলে আমি মনে করি। ১৯২১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ১৯৯৬ সালে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন বাঁশখালীর এই বাহারছড়া ইউনিয়নে। দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগমন উপলক্ষে বাঁশখালী জুড়ে সাজ রব নেতাকর্মীদের মাঝে। সবার প্রত্যাশা, চট্টগ্রামের জন্য বড় ধরনের সুখবর নিয়ে আসবেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাঁশখালী বাহারছড়া সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, কিন্তু চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি এখান থেকেও ত্রাণ বিতরণ করবেন। আমি দেখানোর চেষ্টা করছি পুরো দমনের প্রস্তুতি শেষ প্রান্তে। গত ২-১ দিন ধরে পুরো এলাকার দায়িত্বে ছিল, SSF এর দায়িত্বে ছিল, নিরাপত্তার দায়িত্বে। আজকে ১১টার পর থেকে কিন্তু পুরো দায়িত্ব, এখন পর্যন্ত সেই দায়িত্ব PGR অর্থাৎ সেনাবাহিনীর বিশেষ একটি ফোর্স, যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন যে অনুষ্ঠানে যে দায়িত্বগুলো নিয়ে থাকে তাদের হাতে কিন্তু দায়িত্বটি রয়েছে। তো মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে, আপনার গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ জুড়ে বন্যা হয়েছিল, সেখানে প্রায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে গিয়েছিল। 25 থেকে 30,০০০ বেশি ঘর ডুবে গেছিল। তাদেরকে ত্রাণ বিতরণ এবং ১৩০টির বেশি নতুন ঘর নির্মাণ করে দিবেন প্রধানমন্ত্রী এবং তাদের কাছে চাবি হস্তান্তর করবেন। তো প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কিন্তু সাজ রব পুরো চট্টগ্রামের যে বাঁশখালী, বিশেষ করে বাঁশখালী বিভিন্ন সড়কে মহাসড়কে আমরা তোরণ দেখতে পেয়েছি এবং চট্টগ্রাম সহ
শহরে যেহেতু রেডিসন ব্লুতে কিন্তু তিনি বক্তব্য রাখবেন, সেখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু সেখানে বিভিন্ন 41টি ওয়ার্ড সাজানো হয়েছে এবং সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। কালকে ঠিক 11টায় এখানে 12টায় এখানে বক্তব্য রাখবেন। এরপরে কিন্তু এখানে ঘর বিতরণ করে কিন্তু হেলিকপ্টারে করে তিনি যাবেন চট্টগ্রামের যে ফটিকছড়ি এবং হাটহাজারী, সেখানেও কিন্তু তিনি ত্রাণ বিতরণ করবেন এবং সেখানে কিন্তু যে বাবুনগরী মাদ্রাসা এবং হাটহাজারী বড় মাদ্রাসা আমর শফির কবর জিয়ারত করবেন। আবার একটা বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রামের ঘাঁটি হিসেবে, বিএনপি ঘাঁটি হিসেবে পরিচিত এই চট্টগ্রাম, এবং এই ঘাঁটিতে আমরা দেখেছি 16টি আসনের মধ্যে কিন্তু প্রায় 14টি আসনে কিন্তু বিএনপির দখলে ছিল, শুধু 2টি অন্যান্য দলের দখলে ছিল। এবং আরেকটি বিষয় এখানে হচ্ছে স্মৃতি বিজড়িত, অর্থাৎ বিএনপি অর্থাৎ প্রধানমন্ত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে চট্টগ্রাম, যেখানে 1981 সালে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে কিন্তু সেনা সদস্যের হাতে কিন্তু বিপদগামী সেনা সদস্যের হাতে কিন্তু তিনি নিহত হয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু বিএনপির ঘাঁটি বলা হয়ে থাকে এখানে। আমি এই যে বাহারছড়া সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি, এই বাহারছড়া সমুদ্র সৈকতে কিন্তু 1981 সালে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই বাহারছড়ায় এসেছিলেন, সমুদ্র সৈকতে সেখানে বক্তব্য রেখেছিলেন এবং পরবর্তীতে কিন্তু যে 3বারের সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রীর মা তার বেগম খালেদা জিয়াও কিন্তু এই বাহারছড়া সমুদ্র সৈকতে কিন্তু তিনি এসেছিলেন, এসে বক্তব্য রেখেছিলেন। অর্থাৎ এখানে প্রধানমন্ত্রীর বাবা, মা এবং প্রধানমন্ত্রী নিজেও কিন্তু ঠিক এই বাহারছড়া এতে বক্তব্য তারা রেখেছিলেন এবং প্রধানমন্ত্রী আগামীকাল রাখবেন। সব কিছু মিলিয়ে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এলাকা কিন্তু একদম পিজিআরের নিয়ন্ত্রণে রয়েছে এবং অর্থাৎ সেনাবাহিনী, বিশেষ নিরাপত্তা বাহিনী, বিশেষায়িত বাহিনী, তাদের হাতে কিন্তু পুরো স্টেজের আশেপাশে তারা কিন্তু পর্যাপ্ত সংখ্যক সেনাবাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে আগামীকালের যে উপলক্ষে কিন্তু মানুষের প্রস্তুতি রয়েছে এবং আগামীকাল এখানেই কিন্তু বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ছিল আমার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম। সড়কে কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রতিদিনই ঝরছে প্রাণ। 5 বছরে সারা দেশে 30,000-এর বেশি দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় 33,000 জনের, আর আহত হয়েছেন প্রায় 50,000। বিশেষজ্ঞরা বলছেন, আইনের দুর্বল প্রয়োগ আর দায়ীদের শাস্তি না পাওয়াই সড়ক দুর্ঘটনার মূল কারণ। আল মামুনের ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। দেখে মনে হবে সবাই যেন রেসিং প্রতিযোগিতায় ব্যস্ত। চালকেরা প্রতিনিয়ত তাড়া করছেন একে অপরকে। সড়ক ও মহাসড়ক বেঁধে নির্ধারিত গতিসীমার তোয়াক্কা করছে না কেউ। অনেক ক্ষেত্রেই এর অনিবার্য পরিণতি দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণহীন গতি ছাড়াও মোটরসাইকেল ও ইজি বাইকের অবাধ চলাচল, ব্যাটারি চালিত রিকশা ব্যাপকভাবে বেড়ে যাওয়া, সড়কের নির্মাণ ত্রুটি, উল্টো পথে যানবাহন চলা, অদক্ষ চালক সহ বিভিন্ন কারণ রয়েছে সড়ক দুর্ঘটনার। মেইনলি হলো ওভারটেকিং এর জন্য অ্যাক্সিডেন্ট হয়, স্পিডে চলার কারণে হইতাছে। মহাজনরা সঠিক ড্রাইভারের গাড়ি দিয়ে চালায় না, একটা গাড়ি ড্রাইভার স্পিডে চালাইতেছে, অটো রিক্সা অল্লগে পাল্লাতে চলে। তবে সড়ক দুর্ঘটনা সম্পর্কে যানবাহন চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক কোম্পানি যদি 2টা গাড়ি থাকে, তে কার আগে কে পারাপারি করে স্পিডে চালায়। এক রোডে বিভিন্ন গতির গাড়ি চলে। প্রাইভেট যারা আছে ওরা হাইওয়েতে উঠলে, এক্সপ্রেসে উঠলে ওরা রেস খেলে। মোটরসাইকেল, আমার গাড়ির স্পিড 80, ওকে কিনে টানতে আছে 60, কিন্তু ওরে হরেন দিল আরো মাঝে চাপে। বর্তমানে নসিমন, করিমন, বটবডি এগুলো বাসে গাড়ি পড়ে জায়গা। ব্যাপক পরিমাণ অটো চলে, কেউ কিছু বলার মতো নাই, যেই বলবেন সেই নেতা। সবাই যেন রেসিং প্রতিযোগিতায় নেমেছে। চালকদের বেপরোয়া গতি আর প্রতিযোগিতার চাপ সারা দেশের মহাসড়কগুলোতে প্রতিদিনই মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে, গেল 5 বছরে সারা দেশে 30,000-এরও বেশি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 33,000 মানুষ, যার 1/3 মোটরসাইকেল আরোহী, আর আহত হয়েছেন প্রায় 50,000। অন্যদিকে দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, সবচেয়ে বেশি 39.04% দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে। আবার যেখানে আঞ্চলিক সড়কের দুর্ঘটনার সংখ্যা 37.05%, মহাসড়কে তা 35.25%। জবাবদিহিতার ঘাটতি আছে। এই বিশেষজ্ঞ বলছেন, দায়ীদের উপযুক্ত শাস্তি না হওয়া সড়ক দুর্ঘটনার প্রতিরোধে ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। সড়ক দুর্ঘটনার পরে যিনি দায়ী, যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান, তাদের কোনো শাস্তি হয় না, দায়সারাভাবে তারা চাকরি করে। এইটা থেকে আমাদের বেরোতে হলে পারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাদের সক্ষমতা বাড়াতে হবে, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার করতে হবে।
এই বিশেষজ্ঞ আরও মনে করেন, দায়ীদের উপযুক্ত শাস্তি না হওয়ায় গড়ে উঠেছে আইনের প্রতি বুড়ো আঙ্গুল দেখানোর সংস্কৃতি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাদুঘর পরিদর্শন করছেন এনসিপির শীর্ষ নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি যে জাদুঘর, সেই জাদুঘর উদ্বোধনের পর আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা এই শেরেবাংলা নগরের যে জুলাই জাদুঘর সেটি পরিদর্শনে এসেছেন। আমরা সকাল থেকেই দেখেছি এনসিপির নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ যে শীর্ষ নেতারা তারা কিন্তু এই জুলাই জাদুঘরের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন এবং তারা এই সব কক্ষ পরিদর্শন করতে করতে তারা তাদের যে উত্তাল জুলাইয়ের যে দিনগুলো ছিল, ঠিক সেই জুলাইয়ের উত্তাল দিনগুলোতে তারা ফিরে গেছেন। তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা যেটি বলেছেন যে জুলাইয়ের যে দিনগুলো কতটা বিভীষিকাময় দিন ছিল, সেই দিনগুলো স্মৃতিচারণ করেই তারা বিভিন্ন বক্তব্য কিন্তু গণমাধ্যমে দিয়েছেন। এখন পর্যন্ত যদি বলি যে এনসিপির নেতারা কিন্তু এখনও পরিদর্শন করছেন। আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমেই দেখতে পাচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা জুলাই জাদুঘরের বিভিন্ন কক্ষে প্রবেশ করছেন এবং সেখানে তারা যেই সংরক্ষণ রয়েছে, অর্থাৎ যে স্মৃতি স্মারকগুলো রয়েছে, সেই স্মৃতি স্মারকগুলো কিন্তু তারা পরিদর্শন করছে। আপনারা যদি একটু দেখাই, নিশ্চয়ই যে এনসিপির যে শীর্ষ নেতারা তারা অন্য একটি পাশে যাচ্ছেন এখন এবং সেখানে গিয়ে তারা যেই প্রদর্শনীগুলো রয়েছে সেই প্রদর্শনীগুলোতে যাবেন এবং সেখানে যেই সংরক্ষণ রয়েছে, অর্থাৎ জুলাই স্মৃতির যে স্মারক রয়েছে সেগুলো পরিদর্শন করবেন এবং সেই পরিদর্শন শেষে কিন্তু বাইরে যে অপেক্ষমান গণমাধ্যম কর্মীরা রয়েছে তাদের সঙ্গে তারা কথা বলবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। আমরা যদি দেখাই এই মুহূর্তে যে জুলাই জাদুঘরের যে বাইরের যে পোর্শন, ঠিক সেই বাইরের পোর্শনে তারা চলে এসেছে, অর্থাৎ এখানে মূল জাদুঘরের বাইরে যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছে সেই স্থাপনাগুলো পরিদর্শন করছেন এবং তারা, আমরা আশা করছি যে কিছুক্ষণ পরেই কিন্তু এই স্মৃতি জাদুঘর নিয়ে বিস্তারিত কথা বলবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তো এই ছিল আমার কাছে জুলাই স্মৃতি জাদুঘর থেকে সবশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তী তথ্যে কোনো কিছু আপডেট থাকলে জানাতে পারবো। দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক, কিন্তু দুর্ঘটনা বা জরুরি অসুস্থতায় দ্রুত চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ সীমিত। সমুদ্র স্নানের স্রোতের টানে ভেসে যাওয়া কিংবা হঠাৎ অসুস্থ পর্যটকদের হাসপাতালে নিতে একমাত্র অ্যাম্বুলেন্সও দীর্ঘদিন ধরে অচল। জরুরি এই সেবা সংকটে উদ্বিগ্ন পর্যটক, পর্যটন ব্যবসায়ী ও লাইফগার্ডরা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রতিদিন কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেন হাজারো পর্যটক, তবে আনন্দের এই ভিড়ে লুকিয়ে থাকে দুর্ঘটনার ঝুঁকি। সাঁতার না জানা, হঠাৎ অসুস্থ হয়ে পড়া কিংবা সাগরের স্রোতে ভেসে যাওয়ার মতো ঘটনায় দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি। কিন্তু দুর্ঘটনার পর সেই জরুরি সেবাই এখন বড় সংকটে। সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অচল। অযত্নে নষ্ট হচ্ছে এর যন্ত্রাংশ। এতে বিপদে পড়া পর্যটকদের দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা হয়ে পড়ছে অনিশ্চিত। পর্যটকদের দাবি, বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দুর্ঘটনা হইতেই পারে, দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি একটা ব্যাপার। পর্যটকদের সেবা দেওয়ার মতো তেমন পর্যাপ্ত কোনো অনুষঙ্গ নেই বললেই চলে। সরকারের অবশ্যই এদিকে দৃষ্টিপাত করা উচিত যে এত পর্যটক, এত এখান থেকে একটা বড় রাজস্ব আদায় হয়, এই অ্যাম্বুলেন্সটা জানি সচল হয়। লাইফগার্ড সংস্থা বলছে, সৈকতে স্থায়ী মেডিকেল সেন্টার, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স ও দ্রুত রোগী পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করা গেলে অনেক দুর্ঘটনায় বাঁচানো সম্ভব হবে মূল্যবান প্রাণ। কক্সবাজার বিচে একটি স্বাস্থ্য সেবা স্থায়ীভাবে দরকার, যেখানটায় সমস্ত জরুরি সেবাগুলো থাকবে এবং বিশেষ করে ড্রাউনিং এর জন্য বলে এবং হার্টের জন্য বলে যদি কোনো কিছু দরকার হয়, এগুলো যেন প্রশিক্ষিত একজন চিকিৎসক যেন সার্বক্ষণিক এখানটায় থাকেন, সেই সেবাটি
খুবই দরকারি। তবে অচল অ্যাম্বুলেন্স সচলের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এমার্জেন্সি বেসিসে এটা রিপেয়ার করবো, যাতে যে পর্যটকরা আসে কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে যেন তাদেরকে হাসপাতালে আনার ব্যবস্থা করা যায়, এই সেবাটা যেন আমরা দিতে পারি। লাইফগার্ডদের দেয়া তথ্য অনুযায়ী গত 12 বছরে কক্সবাজার সৈকতে পানিতে নেমে 79 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 1044 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের সব ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। মন্ত্রী মজুতদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, মজুতদার প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরো থাকছে, জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টা। গ্রিসের উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশী আটক, রাখা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। সময় সংবাদ, 2 বছরে রেলওয়ের লাভজনক রুট হয়ে উঠছে কক্সবাজারের রেলপথ। মাত্র 4 জোড়া ট্রেন মাসে যাত্রী পরিবহন করছে 3 লাখের বেশি। ট্রেনের সংখ্যা বাড়িয়ে চলতি বছরে 5 লাখ এবং আগামী 1 বছরের মধ্যে প্রতি মাসে 10 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। সবশেষ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ বিস্তৃত করা হচ্ছে কক্সবাজার পর্যন্ত। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পর্যটকদের ব্যাপক আগ্রহের পাশাপাশি অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস প্রতিদিন কমপক্ষে 23টি বগিতে দুবারের যাত্রায় 2500-র বেশি যাত্রী বহন করছে। এমনকি যান্ত্রিক জটিলতা এড়াতে লাগানো হয়েছে 2টি পাওয়ার কার। মাসে গড়ে এ ট্রেন যাত্রী বহন হচ্ছে অন্তত 65,000। একই পরিস্থিতি একই রুটের পর্যটক এক্সপ্রেসও। এ ট্রেনের প্রতি যাত্রায় 21টি বগিতে দুবারের যাত্রী থাকছে অন্তত 2300 জন। মাসে 60,000 যাত্রী বহন হয় এ ট্রেনে, অথচ সাধারণ ট্রেনে 16টি বগিতে যাত্রী বহন করা হয় 900 জন। কক্সবাজার রুটে আমাদের এখন পরিকল্পনা হচ্ছে যে বর্তমানে ঢাকা থেকে যে ট্রেনগুলো যায় এর পাশাপাশি আরও কিছু ট্রেন আমরা কক্সবাজার রুট পর্যন্ত সম্প্রসারণ করব। বিরতিহীন কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস ছাড়াও চট্টগ্রাম থেকে আসা যাওয়া করছে প্রবাল ও সৈকত নামে আরও 2টি যাত্রীবাহী ট্রেন। প্রতিদিন এই 2টি ট্রেন অন্তত 3600 যাত্রী বহন করছে। তারপরও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। আরেকটা ঢাকা থেকে ট্রেন, সেটাকে আমরা এক্সটেন্ড করে যেটা কক্সবাজারে নিয়ে যাব এবং কোচ এবং ইঞ্জিন প্রকিউর করা প্রক্রিয়াধীন আছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার সড়ক পথের 159 কিলোমিটার দূরত্ব অতিক্রম সময় লাগছে 4 থেকে 6 ঘন্টা। তার বিপরীতে 151 কিলোমিটার দূরত্বের রেলপথের সময় মাত্র 3 ঘন্টা। একই সঙ্গে বিপজ্জনক বাঁকের কারণে সড়ক পথের দুর্ঘটনা এড়িয়ে রেলপথের ভ্রমণ নিরাপদ করতে আরও বেশি ট্রেন চালুর দাবি স্থানীয়দের। রেলপথকে যদি কার্যকর করতে হয় তাহলে রেলপথের যে সার্ভিস, রেলপথের সংখ্যা, রেলের সংখ্যা বাড়াতে হবে। 2023 সালের 1 ডিসেম্বর বাণিজ্যিক যাত্রা শুরু করা এই কক্সবাজার রুটের ট্রেনের মাধ্যমে 100 কোটি টাকা রাজস্ব আদায় করছে রেলওয়ে পূর্বাঞ্চল। ঢাকা চট্টগ্রামের পর চট্টগ্রাম কক্সবাজার রেলপথ এখন বাংলাদেশ রেলের ব্যস্ততম রুট হিসেবে চিহ্নিত। বর্তমানে এই রুটে প্রতি মাসে যাত্রী পরিবহন হচ্ছে অন্তত 3.5 লাখ। এই বছরের মধ্যে পৌঁছাবে 5 লাখে এবং আগামী বছর নাগাদ অন্তত 10 লাখ যাত্রী পরিবহন করতে চায় বাংলাদেশ রেলওয়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে ইরান। দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে হরমুজ প্রণালীতে উত্তেজনা আর পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি এখনও অনিশ্চিত। ইরান কোনো চাপে নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
অবশেষে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে ইরান। তবে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের চেয়ে ওমানের সঙ্গে আলোচনাতেই বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালীর সীমানা ও নৌ চলাচল নিয়ে মাস্কটের সঙ্গে সমঝোতার পরই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব। দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং হরমুজ প্রণালী নিয়ে চুক্তিও খুব কাছাকাছি। তবে একই সময়ে মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে চাপের কথাও স্বীকার করেছেন ট্রাম্প। নির্দিষ্ট কিছু অস্ত্রের মজুদ তুলনামূলকভাবে কম বলে জানান তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, তেহরান যুদ্ধ চায় না, তবে কোনো চাপ বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না বলেও জানিয়ে দেন তিনি। আরও বলেন, ইরানের সামরিক তৎপরতা কেবল প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য। যুদ্ধবন্ধের সম্ভাবনার মধ্যে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইরানের কেশব দ্বীপের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে তেহরানের পার্লামেন্টে হরমুজে নৌ চলাচল নিয়ন্ত্রণে নতুন আইন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রু ভাবাপন্ন দেশের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা এবং নিয়ম ভঙ্গকারীদের জরিমানার প্রস্তাব রয়েছে। এরই মাঝে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সাময়িক চুক্তির খসড়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে ইরান ও ওমান। বরকতুল্লাহ, সময় সংবাদ। গ্রিসের উপকূল থেকে ৭২ বাংলাদেশি সহ ২ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়া থেকে গ্রিসে অনুপ্রবেশের সময় ইউরোপীয় সীমান্তরক্ষী একটি সংস্থা তাদের উদ্ধার করে। এসব অভিবাসন প্রত্যাশীদের গ্রিসের একটি বন্দরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। ইউরোপের স্বপ্ন যেন মহামারী আকার ধারণ করেছে। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের দক্ষিণাঞ্চলে পৌঁছায় ৪০ অভিবাসন প্রত্যাশী। ইয়েরা পেত্রার দক্ষিণ পূর্ব উপকূলে তাদের বহনকারী নৌকাটি শনাক্ত করে ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান। পরে কোস্টগার্ড ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের নিরাপদে বন্দরে নেওয়া হয়। এরপর শুরু হয় নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া। শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় মিডল ইস্ট মনিটর। ওই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই দুটি নৌযান থেকে উদ্ধার করা হয় আরও ১১২ জনকে। প্রথম নৌযানে ছিলেন ৫৬ জন, যাদের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌযানেও ছিলেন ৫৬ জন, তাদের মধ্যে ৪৭ বাংলাদেশি এবং ৯ মিশরীয় নাগরিক ছিলেন। গ্রিসের দক্ষিণের দ্বীপ ক্রিটে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ বেড়েছে। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে অন্তত ২০২ জন সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। নতুন করে যাওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এতে দ্বীপটির প্রশাসন ও অভ্যর্থনা কেন্দ্রগুলোর উপর বাড়ছে চাপ। এদিকে আগের একটি উদ্ধার অভিযানে ৫০ জন অভিবাসন প্রত্যাশীকে পাচারের অভিযোগে দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ। অভিবাসীদের জবানবন্দি অনুযায়ী লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রায় নৌকাটি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এজন্য প্রত্যেক অভিবাসীর কাছ থেকে $১.৫ থেকে $২,০০০ পর্যন্ত নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ। সময় সংবাদ। এবার খেলার খবর। ডারউইনে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়েছেন তাইজুল ইসলাম, তাই প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বিশ্রামে রাখা হয় টাইগার স্পিনারকে। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ায় বেশ আত্মবিশ্বাসী পেসার হাসান মাহমুদ। যদিও প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধান ও ৩৮ রানে হেরেছে নাজমুল শান্তর দল। এশিয়ার বাইরের কন্ডিশনে পারফর্ম করার সূত্রটা জেনে গেছেন হাসান মাহমুদ। সুইং লাইন লেন্থে কাউন্টি আর ভিটালিটি ব্লাস্টে ইংল্যান্ড মাতিয়েছেন। এবার অস্ট্রেলিয়ার মাটিতেও নজর কাড়লেন। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৯ ওভারে ৪২ রান খরচায় ৪ উইকেটের বোলিং ফিগারটা টাইগার পেসারকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। লন্ডনেও ইউকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটাকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি। CA-11-এর টপ ও মিডল অর্ডারকে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছেন হাসান। বর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরাদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করে আলোচনায় আসা স্যাম কনস্টাসকেও বোকা বানিয়েছেন তিনি। তবে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা মুশফিক হাসানের। ৪ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন এই পেসার। মুশফিক মূলত বোলিংয়ের সুযোগটা পেয়েছেন তাইজুলের চোটে। স্পিন ডিপার্টমেন্টের মূল সদস্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যাটিং করার সময় হাতে একটা বোলিং ফিগারে ব্যথা লাগছে, বল কন্টেনশন হয়েছে, তো
তো তারপর থেকে আমরা ওইটাকে একটু ব্যান্ডেজ করে রাখছি, 15 দিন রেস্টে রাখা হয়েছে, আবার অবজার্ভ করবো। ওদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সাথে কথা বলে বিসিবি অপরচুনিটি যেন আমরা মুশফিককে দেখতে পারি এবং ওরা এগ্রি করে। বড় দলের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলার সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপের কথা প্রায়ই শোনা যায় বাংলাদেশি ক্রিকেটারদের মুখে। হোমে টুকটাক খেললেও অ্যাওয়ে সিরিজের সুযোগ আসে না বললেই চলে। এবারই তো দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের ভয়ানক পেস আক্রমণ আর স্মিথ, হেড, লাবুশেইনদের শক্ত ব্যাটিং লাইন আপের বিপক্ষে শান্তর দলকে নিয়ে উচ্চ আশা রাখা যাচ্ছে না। অস্ট্রেলিয়ান কন্ডিশনে নাহিদ রানাকে দিয়ে যা একটু হম্বিতম্বি দেখানোর লক্ষ্য ছিল, তাও ভেস্তে গেছে এই পেসারের ইনজুরিতে। তবুও সাম্প্রতিক বছরগুলোতে টাইগার পেস ইউনিটের সামগ্রিক উন্নতিতে মনের কোনায় ক্ষীণ আশা জমে আছে। ডারউইনের প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদের বোলিং কিছুটা হলেও আশাবাদী করে তুলেছে সফররতদের। মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতিও যোগাচ্ছে অনুপ্রেরণা। তবে দেশের বাইরে ব্যাটিং ইউনিটের পরিসংখ্যান আর প্র্যাকটিস ম্যাচের পারফরম্যান্স কপালে চিন্তার ভাঁজ ফেলছে আবারও। এই সফরে এক মিরাজ ছাড়া এখন পর্যন্ত উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই আর কারো ব্যাটে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাকফুটে থাকলে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, লায়নদের সামনে কি দশা হবে তা ভেবেই টেনশনে পড়ে যাচ্ছেন সমর্থকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার নিয়ে কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী। হস্তান্তর করবেন 100 ঘর, যোগ দিবেন জনসভায়। সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বেপরোয়া গতি প্রতিদিনই কেড়ে নিচ্ছে জীবন। 5 বছরে 30,000-এর বেশি সড়ক দুর্ঘটনা, প্রায় 33,000 জনের প্রাণহানি। আইনের কঠোর প্রয়োগ ও দায়ীদের শাস্তির আওতায় আনার তাগিদ। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ তাসবিলা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।